আবার দিল্লি দিকে নজর রাখবো। এনডিএর বৈঠক আছে আজ। এনসিপি আর সাংসদরা সেখানেও হাজির থাকবেন। গত সপ্তাহের পর আজও মঙ্গল মিলনে কাকলি সুদীপরা। আগের এনডিএ বৈঠকে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন কাকলিরা। আজ দ্বিতীয়বার বৈঠকের ডাক। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আবার এনডিএর বৈঠকেই এনসিপি আর সাংসদরা যাচ্ছেন, কি বার্তা থাকছে? কারণ একটা তো পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিরোধীরাও জলঘোলা একটা তৈরি করার চেষ্টা করছেন যে পুরো বিষয়টা ঠিক নেই, কোথাও একটা তারা নতজানু হচ্ছেন বারবার। এখানে এই দ্বিতীয়বার বৈঠকে হাজির হয় এনসিপিআর, সেটা কতটা বার্তা যাচ্ছে, কি আলোচনা হতে পারে? দেখো, মূলত সংসদের অধিবেশনে ফ্লোর কোঅর্ডিনেশন ঠিক করতেই প্রত্যেক মঙ্গলবার করে এনডিএ বৈঠক হয়। এনডিএ সাংসদদের বার্তা দেওয়া হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ আলাদা কারণে, অন্তত এনসিপিআই এর দৃষ্টিভঙ্গি থেকে। তা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এনসিপিআই এখনো পর্যন্ত তারা নিজেদের মান্যতা পায়নি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে তাদের যথেষ্ট সমস্যা হবে অন্তত নিজেদের এলাকায় কাজ চালানোর ক্ষেত্রে। এবং এই যে বারবার ধরে তারা বৈঠকে যাচ্ছেন, অর্থাৎ গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা করে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন এনসিপিআই সাংসদরা। আজ দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এনডিএর বৈঠকে সকাল 9:30টার বৈঠকে এনসিপিআই সাংসদরা যোগ দিচ্ছেন। এই যে বিচ্ছিন্ন ছবিগুলি, এই ছবিগুলি একটা বিষয় স্পষ্ট করছে যে সরকারিভাবে পৃথক সংসদীয় দল হিসেবে মান্যতা না পেলেও এনসিপিআই পুরো মাত্রায় এনডিএ শরিক এবং তারা তার পাশাপাশি তারা বিজেপির কাছাকাছি আছে। এই বার্তাটা তারা তাদের এলাকায় বিজেপির নেতাকর্মী সহ নিজেদের কর্মীদের কাছে পৌঁছতে চাইছেন। তার কারণ এখনো পর্যন্ত বিজেপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় স্তরে তাদের বৈরিতার সম্পর্ক কাটেনি। সেই সম্পর্কই তারা মজবুত করার চেষ্টা করছেন এই ছবিগুলির মাধ্যমে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গেও এনসিপিআই এর সাংসদদের বৈঠক রয়েছে। আর সেই বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এনসিপিআই এর লোকসভা দলনেতা তিনি। আর এর আগে গত সপ্তাহেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বারবার একটা জায়গা তৈরি হচ্ছে যে কোথাও নিজেদের এলাকার যে বিজেপির কর্মীরা রয়েছে তাদেরকে এই বার্তাটা দেওয়া, যে গ্রহণযোগ্যতা তৈরি করা, এইরকম একটা বার্তা তারা দিতে চাইছেন বলেই অনেকে মনে করছেন। এবার আসি তহবিল মামলা। অস্বস্তির মধ্যেই রয়েছে কালীঘাট তৃণমূল। আজ ইডির যে বক্তব্য, সেই বক্তব্য শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট শুনতে চেয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না। গতকাল আদালতে এই যুক্তি কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিবাল দেন এবং সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি, এই পাল্টা সওয়াল ইডির আইনজীবীও করেন। অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য এখন জানতে চায় সুপ্রিম কোর্ট। আজ ইডি তাদের বক্তব্য বলবে। অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত বা বিভিন্ন যে আরও অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই। যদি তদন্ত করার থাকে করুন। একজন মাথার উপর দায়িত্বশীল একজন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সেই খরচা মনিটর হবে। কিন্তু তা বলে একটা পার্টির দৈনন্দিন খরচা ব্লক করিয়ে দেয়া, কর্মীদের বেতন ব্লক করিয়ে দেয়া, এটা তো অবিচার। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের আমি যেটুকু শুনেছি, মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন। তহবিলের চাবি খুলতে কালীঘাট তৃণমূল কর্মীর সংখ্যা বাড়িয়ে বলছে, এই দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মেট্রোপলিটনের তৃণমূল ভবন যারা কাজ করতেন তারাই আবার কাজ করছেন, ভবন ফাংশন করছে। তো সব মিলিয়ে 9 জন। মানে হঠাৎ করে 215 সংখ্যাটা শুনে আমিও একটু চমকিত আর কি। স্বাভাবিকভাবে আশঙ্কা তৈরি হচ্ছে যে এখানেও সেই ফর্জারি
তা তালিকা দেখতে হবে, তালিকা যাচাই করতে হবে। 215 তো বিরাট সংখ্যা, মানে যারা তৃণমূল ভবন বা যদি ক্যামাক স্ট্রিটও ধরি, 215 সংখ্যাটা কোথা থেকে এলো? আমাদের আইনজীবীর সাথে কথা বলবো যাতে এই তালিকাটা চাওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি ধাক্কা খেল সুপ্রিম কোর্টেও। কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টকে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট। চোখের চিকিৎসায় কলকাতার হাসপাতালে যাওয়ার পরামর্শ নিতে বলেন হাইকোর্ট এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সরাসরি শীর্ষ আদালতে যান সাংসদ। অভিষেকের আর্জি হাইকোর্টে আবার ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। রিয়াকশন কিছু না, অ্যাপেক্স কোর্ট যদি এই সিদ্ধান্ত নেয়, হাইকোর্ট তো রিজেক্ট করেছিল এবং বলেছিল কোথায় দেখাতে হবে। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টেই আবার ফিরিয়ে দেয় এবং 1 সপ্তাহের মধ্যে তাদের সিদ্ধান্ত দিতে দেয়, সেটা 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে হাইকোর্ট কি চায়, হাইকোর্ট কি নির্দেশ দিল। আমি নিজে দেখেছি যে বেশিক্ষণও তাকিয়ে থাকলে, বেশিক্ষণ কাজ করলে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এগুলো দেখা। এখন একজন ব্যক্তি তার নিজের চোখের জন্য যদি চিকিৎসা করতে চায়, সে তার ব্যাপার। এর পক্ষে বিপক্ষে তো আদালত বুঝবেন, তদন্তকারীরা বুঝবেন, আমরা কেন মন্তব্য করতে যাব? বিজেপির কোনো নেতার আত্মীয় স্বজন সারা দেশের, তারা বিদেশে কখনো চিকিৎসার জন্য যান না তো। ফলে আমি অনুরোধ করবো যে ম্যাডাম, এই ধরনের যে কোনো ব্যক্তি, অভিষেক বলে নয়, যে কোনো ব্যক্তির যার জেনুইন প্রবলেম রয়েছে সেটা আদালতকে বিচার করতে দিন। তাই নিয়ে কটাক্ষ, তাই নিয়ে মানে রাজনৈতিক চিমটি এসব করতে যাবেন না। অভিষেক পালাতে চাইছে, অভিযোগ করছেন ঋতব্রত। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের অনেক সুবিধা, একবার গেলে আর ফিরবে না, এই অভিযোগ, এই দাবি করছেন বিরোধী দলনেতা ঋতব্রত। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েই খেয়াল রাখবেন, বিজয় মালিয়া চলে গিয়েছিলেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের নানান ধরনের সুযোগ সুবিধা থাকে। পৃথিবীর অধিকাংশ দেশে তো ভিসাই লাগে না। ধরুন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে এই চার্টার্ড ব্যুরোক্র্যাট, চার্টার্ড মাফিয়া, তিনি তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার। এবার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যে দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি নেই, সেখানে গিয়ে যদি পাসপোর্টটা সারেন্ডার করে অ্যাসাইলাম সিক করেন, তাতে কেলেঙ্কারি হয়ে যাবে। ফিরবে না, পালিয়ে যেতে চাইছে। পালিয়ে যেতে চাইছে বলেই হাইকোর্ট বলে দিল এসএসকেএমে যেতে। এখন মুশকিল হচ্ছে যে এসএসকেএমে এটা ঠিক যে সেবাশ্রয়ের ডাক্তাররা এসএসকেএমে বসে না, মানে সেবাশ্রয়ে যাদের দিয়ে চিকিৎসা করিয়েছেন তারা এসএসকেএমের বোর্ডে থাকবে না, এটা একটা কারণ হতে পারে। আর আমি তো মানে এই যে সেবাশ্রয়, এত লোকের যে ক্ষতি হয়েছে, ওনার তো চোখের চিকিৎসা সেবাশ্রয়ে করিয়ে নেওয়া উচিত। উনি তো জনগণের নেতা, জনপ্রতিনিধি।